সম্মানিত প্রিয় গাইস, আজকের ভিডিওটি একটি গল্পের মাধ্যমে শুরু করি। এক রাজ্যের বিচার বিভাগের অন্যায়কারীদের যখন বিচার করা হলো, সর্বশেষ যাদের বিচার হলো তারা অন্যায়কারী, তাদেরকে আগুনের ফাতিলের মধ্যে রেখে তাদেরকে একবার আগুনে চুবানো হচ্ছে, একবার উঠানো হচ্ছে, একবার চুবানো হচ্ছে, একবার উঠানো হচ্ছে। এবং যাদেরকে পরবর্তীতে সে শাস্তি দেওয়া হবে, ওই সমস্ত লোকদেরকে প্রত্যেক ব্যক্তিকে একটা একটা ড্রামের ভিতরে আপনার ড্রামবন্দি করে রাখছে এবং প্রত্যেকটা ড্রামের সাথে একটা সিকিউরিটি দিয়ে দিছে, তারা যেহেতু ওই ড্রাম থেকে যেহেতু পালিয়ে না যেতে পারে। মজার বিষয় হলো, সে জেলের ভিতরে বড় একজন জেল সুপার আসছেন। এসে উনি ইনভেস্টিগেশন করতেছে যে ড্রামের দিকে চোখ গেল, ওই ড্রামের আশেপাশে কোনো সিকিউরিটি নেই, কিন্তু প্রত্যেকটা ড্রামের পাশে একটা একটা সিকিউরিটি দেওয়া আছে। তখন কর্মরত অবস্থা ওই জেলারকে জিজ্ঞেস করলো যে প্রত্যেকটা ড্রামের সাথে একটা একটা সিকিউরিটি আমি দেখতে পেলাম, কিন্তু ওই ড্রামটার সাথে কেন কোনো সিকিউরিটি নেই? তখন ওই জেল সুপার হাসতে হাসতে বলল, ওই ড্রামটার ভিতরে আছে আপনার একটা বাঙালি। ওই বাঙালি কখনো ওই ড্রাম থেকে কখনো যেতে পারবে না, আর যদি সে এখান থেকে পালিয়ে যেতে চায় তাহলে অন্য একটা বাঙালি তাকে আবার ঠিকই ওই ড্রামের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিবে। কারণ বাঙালির স্বভাব হলো সে নিজেও শাস্তি ভোগ করবে, কিন্তু অন্যকে কখনো বেঁচে যেতে দিবে না। এটা হলো বাঙালির স্বভাব। তো এতে আমরা বুঝতে পারলাম যে আজকে আমরা কত নিচে নেমে গেছি। বাঙালি একটু হিংসুক টাইপের হয়। বাঙালি পরনিন্দা পরচর্চার মধ্যে অনেক বেশি জড়িত থাকে। নিজের ক্ষতি হয়ে যাবে, কিন্তু অন্য কেউ লাভ করবে এটা সে কখনো সহ্য করতে পারবে না। একজনের পিছনে আপনার কাঠিমারা নিয়ে সবসময় ব্যস্ত থাকবে, অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকবে, নিজের কখনো সমালোচনা নিয়ে সে ব্যস্ত থাকবে না। এরকম নানান বিষয় আছে। নিজের ভুল ত্রুটিগুলোকে নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব এবং খুঁজে বের করবো আজকে আমাদের কোন কোন ভুলের কারণে আজকে আমরা 99% লোক কেন আমরা আজকে অসফল। বাঙালির মধ্যে নেই কি? বাঙালির মেধা আছে, বাঙালি মেহনত করতে পারে, বাঙালির সমস্ত কিছু আছে, তারপরও আজকে বাঙালি কেন আজকে এত অধপতন? বাঙালি কেন আজকে প্রতিষ্ঠিত হতে পারতেছে না? কেন আজকে মাথা উঁচু করে বাঁচতে পারতেছে না? সারা পৃথিবীর মধ্যে বাঙালি ছড়ে ছিটে আছে, কিন্তু একমাত্র বাঙালির 90% পেশা হলো লেবার। বাঙালির মাধ্যমে সমস্ত লেবারিং যত কাজ আছে, সমস্ত লেবার কাজ বিদেশিরা করাচ্ছে। পৃথিবীর মধ্যে যে দেশ উন্নতি, সেই দেশকে উন্নতি করে সেই দেশে ইউনিভার্সিটি, সেই দেশের ইউনিভার্সিটি সেই দেশকে উন্নতি করতে পারে, শিক্ষা ওই দেশকে উন্নতি করতে পারে। আজকে যদি আমরা আমাদের শিক্ষার ব্যবস্থার কথা আমরা বলি, তাহলে প্রত্যেকটা সাবজেক্টের কলেজ ইউনিভার্সিটি আলাদা আলাদা আছে। এবং যদি আমরা মাদ্রাসার কথা বলে থাকি, সেখানেও দেখবেন যে সেখানেও নানান পদ্ধতিতে লেখাপড়া চলছে। একটা লেভেল পড়তেছে হাফিজি, একটা লেভেল পড়তেছে কারিয়ানা, একটা লেভেল পড়তেছে আওরে হাদিস, একজন পড়তেছে জেনারেল, একজনে পড়তেছে সুন্নতি কায়দা, একজনে পড়তেছে তাবলিগ কায়দা, নানান কায়দা। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের লেখাপড়ার বিষয়ে যদি কোনো আপনার অ্যানালাইসিস করেন, তাহলে আপনি দেখবেন যে এটার একটা রেজাল্ট দাঁড়াবে, সেটা হলো একটা জবা খিচুড়ি। আর আজকে আপনি বাইরের রাষ্ট্রের বিষয়ে যদি আপনি চিন্তা করেন, দেখবেন যে তারা তাদের শিক্ষাঙ্গনকে এত সুন্দর করে ঢেলে সাজাইছে, যেখান থেকে উপযুক্ত ব্যক্তিরা সেখান থেকে বের হচ্ছে। কারণ আমরা এমনভাবে এটাকে সাজানো হয়েছে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে, সেখান থেকে কোনো যোগ্য কোনো ব্যক্তি বেরোনো কোনো সুযোগ নেই। কিন্তু আপনি বাইরের রাষ্ট্রে আপনি দেখেন, আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, জাপান, আমরা সেখানে যাব না, আমরা আমাদের ইন্ডিয়ার কথা আমরা বললো, সেখানে তাদের শিক্ষা অঙ্গনকে তারা এমন সুন্দর করে তারা সাজিয়েছে, সেখান থেকে যোগ্য ব্যক্তিরা বেরোচ্ছে। এবং শুধু বেরোচ্ছে না, তারা অল ওয়ার্ল্ডের মধ্যে তারা বড় বড় আপনার ইঞ্জিনিয়ারিং পদ থেকে শুরু করে বড় বড় পদের মধ্যে তারা আপনার অবস্থান করত, এবং তারা হাই লেভেলের স্যালারি তারা গ্রহণ করতেছে। কিন্তু আজকে আমরা আমাদের যে জবাখিচুড়ি যে শিক্ষা অঙ্গনটা, সেখান থেকে ভালো একজন এডুকেট পার্সন তো বেরোতে পারতেছে না। আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন বড় বড় ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বড় বড় টেকনোলজি, বড় বড় আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বড় বড় যে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে, সে সমস্ত ফ্যাক্টরিগুলো থেকে বাইরের দেশ থেকে লোককে হায়ার করে নিয়ে আসতে হয়। কেন আমাদের দেশে কেন হচ্ছে না? কারণ আমাদের দেশে একমাত্র না হওয়ার কারণ হলো আমাদের শিক্ষা অঙ্গনের যে জবাখিচুরির যে সিস্টেম,
সেজন্য আজকে আমাদের এই অধপতন। অন্যান্য রাষ্ট্রে আপনার শিক্ষাঙ্গনটাকে এত সুন্দর করে ওরা ঢেলে সাজিয়েছে, তাদের শিক্ষা অঙ্গনের মধ্যে 99% হলো অনলি ফর শিক্ষা নিয়ে তাদের গবেষণা, আর 1% হলো আদার, সেটা রাজনৈতিক বিষয় হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। কিন্তু আর সম্পূর্ণভাবে উল্টো হলো আমাদের বাংলাদেশটা। আমাদের বাংলাদেশে 1% শুধু লেখাপড়া নিয়ে গবেষণা করা হয়, আর 99% হলো রাজনীতিক নিয়ে আপনার গবেষণা করা হয়। শিক্ষাঙ্গনের আবাসিক থেকে শুরু করে এবং কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত সেটাকে দখলে রাখছে আপনার রাজনৈতিক লেভেলের লোকেরা, কারণ তাদেরকে দিয়ে আবার বড় বড় নেতারা ফায়দা উঠাইতেছে, তারা তাদেরকে শেল্টার দিচ্ছে। সেজন্য আজকে আমাদের শিক্ষা অঙ্গনের 99% যেখানে রাজনীতিক পরিচর্যা করা হয়, তো সেই শিক্ষা অঙ্গন থেকে আপনি কখনো কোনো কিছু আশা করতে পারবেন না। বাইরের রাষ্ট্রের কথা যদি আমি আপনাদেরকে বলি, বাইরের রাষ্ট্রে কখনো শিক্ষা অঙ্গনে কখনো রাজনীতিক স্টুডেন্টদের কখনো রাজনীতিক নেই। তাদের কাজ হলো শুধু অনলি ফর নিজেকে তৈরি করার জন্য যে উপযুক্ত সময়, যে স্থান, সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান। আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হলো জবাখেচুরি, এবং সেটা হয়ে গেছে একটা নোংরা জায়গা হয়ে গেছে। সেখানে আদর্শ ছেলে মেয়েরা পর্যন্ত সেখানে লেখাপড়া করতে পারতেছে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যখন তারা তাদের শিক্ষা অঙ্গনকে ঢেলে সাজাচ্ছে, ডিসিপ্লিন তৈরি করতেছে, সেই সময় আমাদের বাংলাদেশে অনেক মায়ের সন্তানেরা হয়তো পুলিশের গুলিতে, না হয় সন্ত্রাসের গুলিতে বা রাজনৈতিক লেভেলের গুলিতে তারা নিহত হচ্ছে, আহত হচ্ছে এবং রক্তাক্ত হচ্ছে এবং মায়ের কোল খালি করতেছে। এটাও আমাদের সাথে তাদের ডিফারেন্স। তাহলে আমরা কিভাবে শিক্ষা অঙ্গন থেকে আমরা ভালো কিছু আশা করব? আজকে যেই কোনো ইস্যু পেলেই সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু আজকে রাজনীতিকটা শুরু হয়ে যা এবং স্লোগান শুরু হয়ে যা। আর পৃথিবীর কোনো রাষ্ট্রে আপনি দেখাতে পারবেন না যে শিক্ষা অঙ্গনে রাজনীতিক এক চুল পর্যন্ত কোনো রকম কোনো সুযোগ নেই। যে দেশে শিক্ষা প্রতিষ্ঠান জবাখেচুরি, সেই দেশ থেকে সেই জাতি কখনো উন্নতি হবে না। আজকে যদি প্রশাসনের কথা আমি বলি, সেই প্রশাসন পর্যন্ত আপনার রাজনীতিকের সাথে ইনভলভ। আপনার বড় বড় এফসি, ওসি, ডিসি, বড় বড় যে সমস্ত পদের লোকদেরকে নিয়োগ দেওয়া হবে, সেগুলো রাজনৈতিক লেভেলের লোক নিয়োগ দেওয়া হয়। এবং যে সমস্ত প্রতিষ্ঠানে আজকে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, সেখানেও রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে আজকে আপনার যারা ভালো স্টুডেন্ট বা যারা যোগ্যতা রাখেন, তারা আজকে পিছিয়ে যাচ্ছে। তারা কখনো তাদের যোগ্যতাকে ফুটে উঠতে পারতেছে না, কারণ তারা কোনো রাজনীতির সাথে জড়িত না থাকার কারণে এবং ঘোষের যে পরিণামটা বাংলাদেশে বেশি, সেটার কারণে, রাজনীতিকের কারণে যারা প্রকৃত যোগ্য লোক, তারা কখনো তাদেরকে বহিঃপ্রকাশ ঘটানো কখনো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। একমাত্র আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা অঙ্গনের আমাদের অবনতির কারণে, খারাপ হওয়ার কারণে, জবাখেচুরি হওয়ার কারণে এবং রাজনীতিকের সাথে শিক্ষা অঙ্গনের সাথে ইনভলভ থাকার কারণে আজকে আমাদের এই পরিণতি। এভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি দেখবেন রাজনৈতিক সেক্টর ছাড়া অন্য কোনো বিষয় নেই। এবং দেখেন, বাংলাদেশের মানুষ এত হিংসুটুক। বাংলাদেশের যদি কোনো একজন শিক্ষিত নোবেলপ্রাপ্ত একজন ব্যক্তির নাম যদি কোনো উঠে আসে ফার্স্ট সিরিয়ালে অল ওয়ার্ল্ডের মধ্যে, তাহলে ডক্টর ইউনূসের নাম উঠে আসবে। আজকে সেই ডক্টর ইউনূসকে 70-80 বছর বয়সে তাকে পর্যন্ত নানান করে তাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তার মানে যোগ্য লোকের কোনোভাবে সুযোগ নেই বাংলাদেশে। এবং আপনি যদি কোনো খেলার বিষয়ে যান, সেখানে দেখবেন রাজনীতিক ঢুকে গেছে। মানে প্রত্যেকটা সেক্টরের রাজনীতিক ছাড়া কোনো বিষয় নেই। তো যেখানে স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে একদম একটা লোকের মৃত্যু অবধি পর্যন্ত রাজনীতিকের সাথে যখন ইনভলভ থাকে, তাহলে ওই দেশ কখনো উন্নতি হবে না। প্রত্যেকটা সেক্টর হবে আলাদা আলাদা, স্বতন্ত্র থাকবে। অল ওয়ার্ল্ডের মধ্যে যিনি অন্যায় করবে তাকে অবশ্যই অন্যায়কারী হিসেবে সাব্যস্ত করবে, যেটা আমাদের বাংলাদেশে কখনো করানো হয় না। তো সব কিছু মিলে আমাদের শিক্ষা অঙ্গনটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষা অঙ্গনটার কারণে আজকে আমরা অনেক বেশি নিচে নামিয়ে দেখতেছি। আপনি কখনো আজকে আমাদের সমাজকে কখনো পরিবর্তন করতে পারবো না, তবে এতটুকু আমরা করতে পারি, আমরা নিজেদেরকে আমরা পরিবর্তন করতে পারি। তাহলে হয়তোবা আজকে যখন আপনি নিজেকে পরিবর্তন করব, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের ছেলে সন্তানগুলো, আমাদের সমাজ আমাদেরকে দেখা তারাও আস্তে আস্তে পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করব। তাহলে একটা সময় হয়তো বাংলাদেশও মাথা উঁচু করে বাঁচতে পারবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।